আজ সায়রার স্বপ্নের দিন, দীর্ঘ প্রতীক্ষিত বিয়ের দিন। ঘরের ভেতর এক উৎসব মুখর ব্যস্ততা। ঝিনুক অত্যন্ত যত্ন আর মমতা দিয়ে সায়রাকে সাজিয়ে দিচ্ছে। গায়ে লাল টুকটুকে লেহেঙ্গা, দুহাত ভর্তি রিনিঝিনি শব্দ করা চুড়ি, গলায় ভারী কাজের জড়োয়া মালা, নাকে নলক সব, আর কপালে টিকলি। সব মিলিয়ে আয়নার সামনে যেন এক রূপকথার রাজকন্যা দাঁড়িয়ে আছে। ঘর জুড়ে আতর আর রজনীগন্ধার তীব্র সুবাস। ঘরের বাইরে প্যান্ডেলে অতিথিদের শোরগোল শোনা যাচ্ছে। কিন্তু এত কিছুর মাঝেও সায়রার মনের ভিতরে এক অদ্ভুত অস্থিরতা কাজ করছে। ঝিনুক সায়রার অস্থিরতা লক্ষ্য করে কপালে ভাঁজ ফেলে বলল, "কি রে, এমন ছটফট করছিস কেন? আজ তোকে দেখে মনে হচ্ছে তুই বিয়ে করতে না, বরং কোনো যুদ্ধক্ষেত্রে করতে যাচ্ছিস।" সায়রা আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে মুখ ফুলিয়ে বিরক্তি মাখা স্বরে বলল, "কখন আসবে সেই এক ডজন তাই ভাবছি। দেখতাম জামা সাজলে লোকটাকে কেমন লাগে।" ঝিনুক হু হু করে হেসে মাথা নেড়ে বলল, "তোর এই এক ডজন নিয়ে বক বক করা দয়া করে এখন একটু বন্ধ কর, না হলে লোকজন ভাববে তুই সত্যিই একটা আস্ত পাগল।" হাসাহাসির মাঝে হঠাৎ ছায়রার মুখটা থমথমে হয়ে গেল। সে খুব নরম সুরে ঝিনুকের হাতটা শক্ত করে চেপে ধরল। চোখের দৃষ্টিতে একরা হাহাকার নিয়ে জিজ্ঞেস করলো, "আচ্ছা ঝিনুক, সত্যি করে বলতো, আমার যে বিয়ে হয়ে যাচ্ছে তোর কি একটুও কষ্ট হচ্ছে না?" ঝিনুক মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। সে সায়রার চোখের দিকে তাকিয়ে রইল। ঝিনুকের ঠোঁট জোড়া হালকা কাঁপছে, চোখের কোণে এক অদ্ভুত মায়া আর কান্না ভিড় করে আসছে। সায়রা পরিস্থিতি হালকা করার জন্য নিজেই ম্লান হেসে উত্তর দিল, "দূর, আমি বা কি সব বলছি। তুই তো মনে মনে এটাই চাইতি যে আমি যেন তাড়াতাড়ি চলে যাই, যাতে তুই অন্তত শান্তিতে থাকতে পারিস। আমার সব পাগলামি আর দুষ্টুমির জন্য তোকে তো কম বিপদে পড়তে হয়নি।" ঝিনুকের চোখ এবার সত্যি সত্যি টলমল করে উঠল। কিন্তু নিজের দুর্বলতা লুকানোর জন্য সে মুখে একটা জোরপূর্বক তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তুলল। ধরা গলায় বলল, "আমি ভেবেছিলাম তুই বোধহয় মানুষের মনের গভীর কথা পড়তে পারিস, কিন্তু আজ বুঝলাম আমি বড্ড ভুল ভেবেছিলাম। তুই কিছুই বুঝিসনি।" সায়রা খুব ভালো করে জানে ঝিনুক তাকে শুধু বন্ধু নয়, নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। তবুও সায়রা দুষ্টুমি মাখা করুণ সুরে বলল, "যাই হোক, আমি চলে গেলে তুই বরং নিজের জন্য একটা নতুন শান্তশিষ্ট দেখে বন্ধু খুঁজে নিস।" ঝিনুক এবার রাগে ফেটে পড়ল। যেন এতদিনের জমানো সব অভিমান বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তীক্ষ্ণ গলায় সে বলল, "এই, তুই নিজেকে কি মনে করিস? তোর কি মনে হয় আমি তোর ওই সস্তা ব্ল্যাকমেইলের ভইলে তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আছি? আমি কি পারতাম না তোকে ইগনোর করে অন্য কারোর সাথে মিশতে? কেন মিশিনি বলতে পারিস? তোকে ভয় পেয়ে নাকি?" সায়রা নিষ্পলক চোখের ঝিনুকের দিকে তাকিয়ে রইল। দেখল ঝিনুকের দু চোখ ছাপিয়ে জল টলমল করছে। ঝিনুক ধরা গলায় বলতে লাগলো, "আমার কোনো বোন নেই। সবাই বলে বোনেরা নাকি খুব দুষ্ট হয়, খুব জ্বালায়। আমি কখনো সেই অনুভূতিটা পাইনি, কিন্তু তোর সাথে বন্ধুত্ব হওয়ার পর আমি বুঝেছি আসলে বোনের ভালোবাসা কাকে বলে। তোর এই ছটফটে পাগলামিগুলো না দেখলে আমার মনে হয় শরীরের ভেতর থেকে কি যেন একটা হারিয়ে যাচ্ছে।" ঝিনুকের কণ্ঠস্বর ভারী হয়ে এলো। চোখের জল গাল বেয়ে গড়িয়ে পড়ছে। ছায়রা আর নিজেকে সামলাতে পারল না। সে পরম মমতায় ঝিনুকেরকে জড়িয়ে ধরল। ঝিনুক সায়রার কাঁধে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল। কান্নার চোটে তার সারা শরীর কাঁপছে। সায়রার চোখ থেকেও নলা জল গড়িয়ে পড়ছে। কত বছর পর যে মেয়েটা কাঁদলো তা হয়তো সে নিজেও জানে না। সায়রা ভুলেই গিয়েছিল শেষ কবে সে এভাবে অঝরে কেঁদেছিল। কিছুক্ষণ পর ঝিনুক নিজেকে সামনে নিয়ে চোখ মুছল, জোর করে মুখে হাসি ফুটিয়ে বলল, "হয়েছে, অনেক হয়েছে, আর কাঁদতে হবে না। আজ তোর জীবনের সবচেয়ে খুশির দিন। আজ একদম নো কান্নাকাটি।" বলেই সে পরম যত্নে সায়রার চোখের মেকআপটা আবার ঠিক করে দিল। তারপর আয়নার সামনে সায়রাকে বসিয়ে নিজে পেছনে গিয়ে আর দাঁড়ালো। ঝিনুক সায়রার কাঁধে হাত রেখে আয়নার দিকে তাকিয়ে বলল, "দেখ, আমার বোনটাকে দেখতে আজ কত সুন্দর লাগছে। কারণ নজর না লাগুক।" সায়রা আবেগ আপ্লুত হয়ে আয়নাতেই ঝিনুকের প্রতিবিম্বের কপালে একটা অদৃশ্য চুমু খেলো। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় একটা মেয়ে এসে চিৎকার করে ঘোষণা দিল, "জামাই এসে গেছে, শাওন ভাইয়া গেটে চলে এসেছেন।" শাওনের আসার খবর পাওয়া মাত্রই সায়রার মুখ থেকে বিষণ্ণতার রেশ উধাও হয়ে গেল। চোখের কোণে তখনও জল লেগে থাকলেও ঠোঁটে সেই চিরাচরিত চঞ্চল হাসিটা ফুটে উঠল। সে তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে বলল, "চল ঝিনুক, এক্ষুনি যাই। বরের গেট ধরতে হবে তো।" ঝিনুক আঁতকে উঠে বলল, তুই পাগলামিটা অন্তত আজ বন্ধ কর। মানুষ কি বলবে একবার ভেবেছিস? কোণে হয়ে কেউ এভাবে গেট ধরে? প্লিজ সায়রা লক্ষ্মীটি, তুই এখানেই বসে থাক।
কিন্তু সায়রা তো সায়রার, সে কিছুতেই ঘরে বসে থাকবে না, তাকে যেতেই হবে। কোনো উপায় না দেখে ঝিনুক দ্রুত আলমারি থেকে একটা বড় শাল বের করে এলো। সায়রার লাল লেহেঙ্গার উপর শালটা জড়িয়ে দিয়ে মাথা আর মুখটা খানিকটা ঢেকে দিল সে। তারপর সায়রার হাত ধরে বলল, এবার চল আমার সাথে, অন্তত মুখটা ঢেকে রাখ। কেউ যেন না বোঝে সে যে কোণে নিজেই নিজের বরের গেট আটকানোর ষড়যন্ত্র করছে। সায়রা আর ঝিনুক যখন গেটের সামনে হাজির হলো তখন চারিদিকে হই হুল্লোড় তুঙ্গে। ঝিনুক প্রতি মুহূর্তে ভয়ে কুঁকড়ে যাচ্ছে, মনে হচ্ছে দোয়া করছে যেন অন্তত এই একটা বার সায়রা সুস্থ মস্তিষ্কের পরিচয় দেয়। কিন্তু যার রক্তে পাগলামি তাকে কি আর শাল দিয়ে ঢেকে রাখা যায়? সবাই যখন বরযাত্রী নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সায়রা ভিড় ঠেলে মাঝখানে গিয়ে শরীরের শালটা এক ঝটকায় ছুঁড়ে ফেলে দিল। ঝিনুক পাশ থেকে হাত বাড়িয়েও তাকে আটকাতে পারল না। ঝিনুকের আশঙ্কায় সত্যি হলো, পুরো বিয়ের বাড়ি যেন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। লাল লেহেঙ্গায় মরানো কোণে নিজে গেটে এসে দাঁড়িয়েছে, এটা কারোরই কল্পনায় ছিল না। ছাড়া ওসব কেয়ার করে সে সোজা শাওনের সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ালো। তারপর একগাল হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম বর সাহেব, কেমন আছেন? উপস্থিত সবার চোখ ছানা বড়া। সায়রার বাবা হামিদুর শেখ ভিড়ের এক কোণে দাঁড়িয়ে নিজের কপালে হাত দিলেন, বিড়বিড় করে বললেন, গেল গেল, এই মেয়ে তো শেষমেশ আমার মান সম্মানটা ধুলোয় মিশিয়ে দিল। তবে বড়রা অবাক হলেও সায়নের বন্ধুদের মধ্যে যেন খুশির জ্বর বয়ে এলো। তারা হই হই করে চিৎকার করে উঠল, সাবাস ভাবি, এই না হলে আমাদের ভাবি, একদম ডাইরেক্ট অ্যাকশন। দূর মুহূর্তেই পুরো গেট স্লোগানে কেঁপে উঠল, আমাদের ভাইয়ের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম, আমাদের ভাবির আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঝিনুক মরিয়া হয়ে ছায়রার হাত ধরে টানছে, ফিস ফিস করে বলছে, ছায়রা দোহাই লাগে, চল এখান থেকে। সবাই হাসাহাসি করছে, কিন্তু ছায়রা নড়ল না। নড়লে তো। সে এক হাত দিয়ে ঝিনুককে সরিয়ে দিয়ে হাত নেড়ে সবাইকে থামিয়ে দিল। তারপর বেশ গম্ভীর গলায় শাওনকে উদ্দেশ্য করে বলল, অনেক হয়েছে স্লোগান, এবার গেট ছাড়ার টাকাটা বের করেন দেখি। টাকা দেবেন, তারপর ভেতরে পা রাখবেন, কোনো ডিসকাউন্ট হবে না। শুভ্র এতক্ষণ মজা দেখছিল, সে হাসতে হাসতে বলে উঠল, আরে ভাবি, ভাইয়ের পকেটের টাকা মানে তো ঘুরে ফিরে আপনারই টাকা। কেন শুধু শুধু টাকাগুলো নষ্ট করাচ্ছেন? বিয়ের পর তো এই টাকা আপনার হাতেই যাবে। স্যারের সাথে সাথে উত্তর দিল, সেটা পরের কথা, পরে দেখা যাবে, আপাতত বিয়ের আগের ইনকামটা হাতছাড়া করতে চায় না, জলদি টাকা বের করুন। শাওন এতক্ষণ অবাক হয়ে ছায়রার দিকে তাকিয়েছিল। শাওন মুচকে হাসলো। উপস্থিত সবাইকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে একটু ঝুঁকে ছায়রার চোখের দিকে তাকিয়ে নরম গলায় বলল, ওয়ালাইকুম আসসালাম। তা কত দাবি করে সাহেবার? ছায়রা কোনো দ্বিধা না করেই, বেশি না, মাত্র 50,000 টাকা দিলেই হবে। বরপক্ষের লোকজন তো আকাশ থেকে পড়ল, চারদিকে শোরগোল উঠল যে গেটে এত টাকা কেউ দেয় না। কিন্তু শাওন সবাইকে থামিয়ে দিল। সে সায়রার হাতে দিয়ে দিল। শাওনের চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত মুগ্ধতা, যেন সে এই পাগলামিটাই উপভোগ করছে। টাকা আদায় করে বিজয়ের হাসি দিয়ে সায়রা আবার রুমে ফিরে গেল। ঝিনুক তখনও রাগে আর লজ্জায় গজগজ করছে। সে সায়রাকে বসিয়ে দিয়ে বলল, এসব করার কি খুব দরকার ছিল রে? মানুষ তো কানাঘুষা করছে। সায়রার আয়নায় নিজের মেকআপটা একবার ঠিক করে নিয়ে বলল, কেন, কি এমন হয়েছে? আর দেখলি না, শাওন কিন্তু একটুও রাগ করেনি। লোকটা আসলে আমার মতোই জহুরি, হীরা চিনতে ভুল করেনি। ঝিনুক দীর্ঘশ্বাস ফেলে বলল, তা ঠিক। ও যে তোকে সহ্য করতে পারছে, এটাই বড় মিরাকল। হঠাৎ ছায়রা ঝিনুকের হাত চেপে ধরে বেশ সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল, শোন ঝিনুক, একটা জরুরি কথা। যখন কাজী সাহেব আসবেন আর আমাকে বলবেন কবুল বলতে, তখন কিন্তু আমি কবুল বলবো না, বুঝলি? ঝিনুক এবার ভরকে গেল, চোখ বড় বড় করে বলল, কি বলছিস তুই? কবুল বলবি না কেন? তুই কি এখন বলবি তুই তুই রাজি না? স্যারা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আরে রাজি তো অবশ্যই, কিন্তু বুঝিস না কেন, কাজী সাহেব জিজ্ঞেস করার সাথে সাথে যদি কবুল বলে ফেলি, তবে তো পাড়াশুদ্ধ মানুষ ভাববে আমি বিয়ে পাগলি হয়ে গেছি। একটু ভাবতে নিতে হবে নাকি? ঝিনুক নিজের কপালে হাত দিয়ে ধপাস করে সোফায় বসে পড়ল। ঝিনুক সায়রার কথা শুনে সরু চোখে তাকিয়ে বলল, তোর কি সত্যিই মনে হয় যে তুই যে 1 নম্বরের বিয়ে পাগলি হয়ে গেছিস সেটা কেউ এখনো বুঝতে বাকি রেখেছে? গেটে গিয়ে যা করলি, তারপর এই ভাব মারাটা কি কারো হজম হবে? সায়রা ওসব কথায় কান্না দিয়ে হাত নেড়ে বলল, আমি এত কিছু বুঝি না, আমি যা বললাম তাই করবি, ব্যাস। একটু নাক ধমকালে কোণে কোণে ভাব আসে না। ঠিক সেই মুহূর্তেই কাজী সাহেব রুমে প্রবেশ করলেন। সায়রা চট করে মাথায় ঘোমটা টেনে অনেকটা বড় করে দিয়ে একদম সুবোধ বালিকার মতো আড়ষ্ট হয়ে বসে রইল। কাজী সাহেব খাতা খুলে গম্ভীর গলায় বললেন,
আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। সায়রা পাথর হয়ে বসে রইল, কোনো টু শব্দ নেই। কাজী সাহেব চশমাটা নাকের ডগায় নামিয়ে আবার বললেন, মা যদি রাজি থাকেন তো বলুন কবুল। এবারও সায়রা নিশ্চুপ। সে মনে মনে ভাবছে আরেকটু সময় যাক, মানুষ ভাবুক আমি কত লাজুক। ঠিক তখনই পাশ থেকে শাওনের ভাই শুভ্র টিপ্পনি কেটে বলে উঠল, কাজী সাহেব থামুন, কোনো মনে হয় এই বিয়েতে একদমই রাজি নন। শুধু শুধু জোর করে লাভ নেই, চলুন আমরা বিয়েটা ভেঙে দিই। বিয়ে ভেঙে দিই কথাটা কান দিয়ে ঢোকার সাথে সাথে সায়রার সব লাজুকতা তার আর জানালা দিয়ে পালিয়ে গেল। সে বিদ্যুৎ বেগে সোজা হয়ে বসে এক নিঃশ্বাসে বলতে শুরু করলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কবুল 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 কবুল। কাজী সাহেব ভোরকে গিয়ে খাতা গুটিয়ে প্রায় চেয়ার ছেড়ে উঠে যাচ্ছিলেন। তিনি সায়রাকে থামিয়ে দিয়ে বললেন, আরে করছো কি মা? থামো থামো, তুমি তো দেখি কবুলের রেলগাড়ি চালিয়ে দিয়েছ। সায়রা বড় বড় চোখ করে জিজ্ঞেস করলো, হয়নি, কম হয়ে গেছে, আবার বলবো? কাজী সাহেব রুমাল দিয়ে কপালের ঘাম মুছে বললেন, না মা, আর বলতে হবে না, যা বলেছো তাতেই 7 জনম পার হয়ে যাবে। হয়েছে, এবার দস্তখত করো। এবার সই করার পালা। সায়রা কাঁপা কাঁপা হাতে কলমটা ধরলো। অদ্ভুত ব্যাপার, এতক্ষণ যে মেয়েটা সারা সারা বাড়ি মাথায় তুলছিল, কলমটা কাগজে ছোঁয়াতেই তার হাতটা থরথর করে কাঁপতে লাগলো। বুকের ভেতরটা কেমন জানি ধক করে উঠল। এই একটা সই মানেই তো জীবনের সব হিসেব বদলে যাওয়া। সায়রা নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু কলমটা কিছুতেই ঠিক মতো চলছে না। যেন সায়রার মনের অবস্থা বুঝতে পারলো। সে আলতো করে সায়রার পিঠে হাত রাখলো, চোখে চোখ রেখে ইশারায় ভরসা দিল, ভয় নেই, সই করে দে। বিয়ের সব অনিষ্টকতা শেষ। চারদিকে হই হুল্লোড় ছাপিয়ে এবার এক ভারী নিস্তব্ধতা নেমে এলো। বিদায়ের সময় হয়েছে। সায়রার বাবা মা মেয়ের হাত শাওনের হাতের ওপর রাখলেন। সায়রার বাবা কণ্ঠস্বর আজ অনেক বেশি ধরা। তিনি শান্ত অথচ করুণ সুরে বললেন, বাবা শাওন, আমার কলিজার টুকরোকে আজ তোমার জিম্মায় দিয়ে দিলাম। ওকে আগলে রেখো, ওর ভুল দুটি নিজ গুণে ক্ষমা করে দিও। স্যার এতক্ষণ হাসি খুশি থাকলেও বাবা মায়ের এই সিক্ত চোখ দুটোর দিকে তাকাতেই তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। শাওন এবার বেশ দীর্ঘ আর গম্ভীর কণ্ঠে প্রতিশ্রুতি দিল, আপনি একদম নিশ্চিন্তে থাকুন, আমার জীবন দিয়ে আমি সায়রাকে আগলে রাখবো, ওকে কখনো চোখের জল ফেলতে দিব না। শুভ্র পাশ থেকে শুভার কানে ফিস ফিস করে বলল, দেখলি ভাইয়া তো এখন থেকেই একদম আদর্শ স্বামী হয়ে সেজে গেছে, দায়িত্ব যেন উপচে পড়ছে। সুভার সাথে সাথেই শুভ্রর হাতে একটা চিমটি কেটে ধমক দিয়ে বলো, চুপ থাকবি তুই, এখন তো ফাসলামি করিস না। এতক্ষণ নিজেকে সামনে রেখে রাখলেও শেষ মুহূর্তে সায়রা আর পারল না। সে বাবাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠলো। তার কান্না দেখে সায়রার ভার্সিটির বান্ধবীরা বেশ অবাক হলো। তারা ভেবেছিল সায়রার মতো শক্ত আর চঞ্চল মেয়ে হয়তো কাঁদবেই না, কিন্তু ঝিনুক একদমই অবাক হয়নি। সে জানতো সায়রা যতটা বাচাল, তার মনটা তার চেয়েও হাজার গুণ নরম। সায়রা এখন একদম ছোট্ট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা মা, আমি তোমাদের ছেড়ে এক মুহূর্ত থাকতে পারবো না, আমি কোথাও যাব না। সায়রার বাবা মাও তখন নিজেদের চোখের জল ধরে রাখতে পারলেন না। সায়রার মা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে নিজে ফুঁপিয়ে উঠলেন। যে ঘরটাতে 21টা বছর সায়রার হাসির শব্দে প্রতিধ্বনিত হয়েছে, সেই ঘরটা আজ ফাঁকা হয়ে যাবে। পৃথিবীর সব মেয়ের জন্য সম্ভবত এই মুহূর্তটাই জীবনের সবচেয়ে বড় অগ্নি পরীক্ষা এবং জীবনের সব মায়া ছিঁড়ে অন্য এক ঠিকানার পথে পা বাড়ানো। যে মেয়েটা বিয়ে পাগলি ছিল, সারাদিন বিয়ে বিয়ে করে মাথা খেত, সেই মেয়েটাই আজ কাঁদছে প্রিয় মানুষগুলোকে ছেড়ে যাওয়ার কষ্টে। ঝিনুক সায়রাকে কাছে আসতেই সায়রা ঝিনুককে জড়িয়ে ধরলো। ডুকরে কেঁদে উঠল সায়রা। ঝিনুকও নিজের কান্না বাঁধতে পারল না। কে বলবে সায়রা আর ঝিনুক দুই ফ্রেন্ড? নিঃসন্দেহে যে কেউ বলবে দুজন হয়তো মায়ের পেটের বোন। রাতের নির্জন রাস্তায় শাওন ড্রাইভ করছে আর সায়রা পাশের সিটে গুটুসুটি মেরে বসে আছে। জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার আকাশ, মাঝে মধ্যে দুই একটা ল্যাম্পপোস্টের আলো দ্রুত সায়রার মুখের ওপর দিয়ে চলে যাচ্ছে। কান্নার রেশ এখনো কাটেনি। তার অবসন্ন শরীরটা মাঝে মধ্যেই হেঁচকি তোলার মতো কেঁপে উঠছে। পরিবারের বাকিরা অন্য গাড়িতে আগে চলে গেলে শাওন চেয়েছিল এই পথটুকু সায়রার সাথে একান্তই নিজের গাড়িতে পাড়ি দিতে। গাড়ির ভেতরে এক পিনপতন নীরবতা। শাওন স্টিয়ারিংয়ে হাত রেখে আর চোখে একবার সায়রাকে দেখলো, তারপর খুব শান্ত গলায় বলল, শোনো মেয়ে, তোমাকে এইরকম স্থির নীরব একদমই মানায় না। সায়রা ভেজা চোখে ধীরে ধীরে শাওনের দিকে তাকালো। সেই চঞ্চল দু চোখে এখন কেবল বিষণ্ণতার ছায়া। শাওন ড্যাশবোর্ড থেকে একটা টিস্যু এগিয়ে দিয়ে কমল সরে বলল, চোখ দুটো মুছে নাও, কাজল লেপতে তোমাকে কিন্তু ভূতুড়ে লাগছে। স্যাররা কোনো পাল্টা যুক্তি দিল না, কোনো দুষ্টুমি করলো না। বাধ্য মেয়ের মতো টিস্যুটা নিয়ে চোখ মুছে নিল। তার ঠোঁট দুটো এখনো শক্ত করে বন্ধ, যেন কথা বলতে গেলেই আবার কান্না চলে আসবে। গাড়িটা কিছু
টা পথ এগিয়ে গিয়ে হঠাৎ রাস্তার এক পাশে নির্জন জায়গায় থামলো শাওন। চারপাশটা একদম শুনশান, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ছেঁড়া অবাক হয়ে বড় বড় চোখে জিজ্ঞেস করলো, এখানে কেন থামালেন? কিছু হয়েছে? শাওন সিট বেল্ট খুলে মুচকি হাসলো, তারপর সায়রার দিকে তাকিয়ে বলল, কিচ্ছু হয়নি, শুধু গাড়ি থেকে একটু নামো, বাইরের এই শান্ত প্রকৃতির তাজা বাতাসটা গায়ে লাগাও, দেখবে মনটা অনেক হালকা হয়ে যাবে। সায়রা শাওনের দিকে পূর্ণ দৃষ্টি দিল। কি সিদ্ধ পুরুষ! আজ সায়রার সামনে তিনি শুধু একজন পুরুষ নয়, সায়রার সারা জীবনের সঙ্গী। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য।